আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন 7 শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে আজ সংসদ অধিবেশনে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। আর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ১৩৩টি অধ্যাদেশ আগামী ১০ এপ্রিলের মধ্যে কার্যকর করতে কাল সংসদ অধিবেশনে হ্যাঁ না ভোটের মাধ্যমে যাচাই বাছাইয়ে বিশেষ কমিটিকে দায়িত্ব দেওয়া হবে। সালেম মালিকের রিপোর্ট। শনিবার দুপুরে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে কমিটির সভাপতি স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নুরুল ইসলাম মনিসহ অন্যান্য সদস্যরা অংশ নেন। বৈঠক সূত্রে জানা গেছে, সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকাল ৩টায় অধিবেশন বসবে, আর অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত। আইনগত যে বাধ্যবাধকতা আছে, যে সময় আছে, সেই সময়ের মধ্যেই আমরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। সংবিধানে ৩০ দিন সময় আছে, প্রথম যেদিন উপস্থাপন করেছি তার থেকে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংবিধান সংস্কার পরিষদ নিয়ে রোববার সংসদে আলোচনার সম্ভাবনা রয়েছে। আলোচনা এটা ফ্লোরে হতে পারে, এখানে না। জামায়াত বলছে সংবিধান সংস্কার পরিষদে শপথ না নিলে সেক্ষেত্রে তারা রাজপথে নামবে। এই ফয়সালা রাজপথে তাদেরকে জিজ্ঞেস করেন। অধিবেশনের প্রথম দিন ওয়াকআউটের বিষয়ে বিরোধী দলীয় চিফ হুইপ জানান, রোববারের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনায় এ নিয়ে কথা বলবেন তারা। আমরা আমাদের বক্তব্যটা তো অবশ্যই দিব যে আমরা কোন কারণে ওয়াকআউট করেছিলাম, কোন কারণে আমরা মনে করেছিলাম যে রাষ্ট্রপতি বক্তব্য দেওয়া অনুচিত। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে তো এই মিটিংয়ে আলোচনা হওয়ার কিছু না, সেটা আমরা সংসদে এই আলোচনা উত্থাপন করব। ১৩৩টি অধ্যাদেশ পাশ করতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে বলেও জানান নাহিদ ইসলাম। একটা বিশেষ কমিটি করা হয়েছে অধ্যাদেশগুলোর জন্য, অধ্যাদেশগুলোকে যাচাই বাছাইয়ের জন্য। তো সেই বিশেষ কমিটিতে অফিসিয়ালি এখন এটা পাঠানো হয় নাই। এটা আগামীকালের অধিবেশনে এটা হ্যাঁ না ভোটের মাধ্যমে এই বিশেষ কমিটিকে এই দায়িত্বটা দেওয়া হবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। আগামীকালের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। ২৮ মার্চ ঐক্য জোটের শীর্ষ নেতাদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত করা হবে আন্দোলনের রূপরেখা। শনিবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলীয় ঐক্যের লিয়াজো কমিটির জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াত নেতা হামিদুর রহমান আজাদ। সরকার গঠনের পর বিএনপি জাতির সাথে প্রতারণা করেছে অভিযোগ করে বলেন, আগামীকাল সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না ডাকলে কালই হবে সংসদের শেষ অধিবেশন। তিনি বলেন, বিরোধী জোট রাষ্ট্রপতিকে অবমাননা করেনি, বরং বিএনপি স্বৈরাচারের দোসরকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছে। প্রশাসনের সব ক্ষেত্রে দলীয়করণ হচ্ছে এবং মেধাহীন লোকদের দিয়ে বিএনপি দলীয় এজেন্ডা বাস্তবায়ন করছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় জুলাই সনদ আংশিকভাবে নয়, সম্পূর্ণ বাস্তবায়নের দাবি জানানো হয়। বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথটা নেন নাই। জুলাই সনদ বাস্তবায়নের জন্য যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয়, অর্থাৎ আগামীকালের মধ্যে যদি অধিবেশন ডাকার জন্য উদ্যোগ গ্রহণ না করা হয়, জনগণকে সাথে নিয়ে জনগণের সম্মান, মর্যাদা, আকাঙ্ক্ষা সমুন্নত রাখার জন্যেই আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব। সারা দেশে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী দেওয়ার কার্যক্রম শুরু করল সরকার। একই সঙ্গে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ধর্মীয় উপাসনালয়ে দায়িত্বপ্রাপ্তরাও পাবেন এই সম্মানী। শনিবার রাজধানীতে সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ভোটের কালি মুছে যাওয়ার আগেই নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে তার সরকার। সেলিম মালিকের আরেকটি রিপোর্ট। সরকারি হিসেবে দেশে ৪ লাখের বেশি মসজিদ রয়েছে। এর মধ্যে পাইলট প্রকল্পের আওতায় ৪,৯০৮টি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী প্রদানের উদ্যোগ নিয়েছে সরকার।
এছাড়া দেশের 990টি মন্দিরের পুরোহিত, 144টি বৌদ্ধবিহারের অধ্যক্ষ এবং 396টি গির্জার যাজক সহ উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা পাবেন এই সম্মানে। আইবাস বাটনে প্রেস করে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে মসজিদ, মন্দির ও গির্জার দায়িত্বপ্রাপ্তদের হাতে চেক তুলে দেন তিনি। গামারিঢালা জামে মসজিদ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জানান, ইশতেহার প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আগামী 14 এপ্রিল কৃষক কার্ড প্রদান ও 16 মার্চ খাল খনন কর্মসূচির পাইলট প্রকল্প শুরু হবে। ভোটের কালই নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছি। আগামী 14 এপ্রিল তথা 1 বৈশাখ থেকে আমরা ইনশাল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাল্লাহ আগামী 16 মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। তিনি বলেন, ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব পালনের পাশাপাশি কেউ সামাজিক কাজে জড়িত হতে চাইলে সহায়তা করবে সরকার। ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি শ্রেণী পেশার মানুষ তথা প্রতিটি নাগরিকের আর্থিক সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার রাষ্ট্রীয় সামর্থ্যের সবটুকু দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং ইনশাল্লাহ চালিয়ে যাবে। ধর্মীয় ভেদাভেদ ভুলে সবাইকে নিয়ে শান্তিময় দেশ গড়ে তোলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আমরা আজ সব ধর্মের মানুষ একসঙ্গে বসেছি, এক কাতারে বসেছি। এটি আমাদের বাংলাদেশের আবহমান কালের ঐতিহ্য। কেউ যেন আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে। আমাদের এই প্রিয় বাংলাদেশকে আমরা একটি এমন দেশ হিসেবে গড়ে তুলব যেখানে আমরা সকলে, প্রতিটি ধর্মের মানুষ, প্রতিটি শ্রেণী পেশার মানুষ আমরা শান্তিতে বসবাস করতে পারি। সকলকে একসাথে নিয়ে আমরা যাতে দেশকে গড়ে তুলতে পারি, এই হোক আমাদের শপথ, এই হোক আমাদের প্রত্যাশা। এই কর্মসূচির আওতায় আগামী 4 বছরের মধ্যে দেশের সব উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্তরা পাবেন ভাতা সুবিধা। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগীকে অবৈধভাবে ভারতে পালাতে সহায়তাকারী ফিলিপ সাংমাকে গ্রেফতার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের সদস্যরা রাজ্যের শান্তিপুর বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। রাজ্য পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে ঢুকতে সহায়তা করার কথা স্বীকার করেছে ফিলিপ সাংমা। বাংলাদেশে গ্রেফতার এড়াতে পরে তিনি নিজেও অবৈধভাবে ভারতে ঢুকে পড়েন। তাকে আদালতে তোলার পর এখন পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে এসটিএফ। এর আগে গত শনিবার দিবাগত রাতে ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনকে গ্রেফতার করে ভারতীয় পুলিশ। বাংলাদেশ আর কোনোদিন আধিপত্যবাদের কাছে মাথা নত করবে না, এমন মন্তব্য করে বিরোধী দলীয় নেতা ও জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গড়তে কাজ করে যাবে তার দল। শনিবার রাজধানীর লেডিস ক্লাবে সাংবাদিকদের সম্মানে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন, গণমাধ্যমের কণ্ঠের পাহারাদার হিসেবে জামায়াত লড়াই করে যাবে। জামায়াত আমির সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, দেশের জন্য বীরের মতো লড়তে হবে। এ সময় সত্য কথা সাহস করে তুলে ধরার আহ্বান জানান তিনি। বলেন, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হলেও বাকি 3টি স্তম্ভ ঠিক রাখার জন্য গণমাধ্যমের ভূমিকা অপরিসীম। সংসদের বিরোধী দলীয় নেতা আরও বলেন, ফ্যাসিবাদের কবলে পড়ে গত 17 বছর পরাধীন ছিল দেশের গণমাধ্যম। তিনি বলেন, জনস্বার্থে সরকারি দলকে সহযোগিতা করলেও জনস্বার্থ বিরোধী কোনো কাজ করলে সরকারের বিরোধিতা করবে জামায়াত ইসলামী। সংবাদ মাধ্যমে যারা সত্যিকার অর্থে সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, তাদের কণ্ঠগুলা স্তব্ধ করে দেওয়া, এবং তারা সফল হয়েছিল। সেই সফলতার রেশ এখনও চলছে বলে মাঝে মাঝে যেন মনে হয়। আমরা ফেসিবাদ থেকে আংশিক নয়, পূর্ণ মুক্তি চাই। এটা যার আমলেই হোক, যখনই হোক। ফেসিবাদ কখনো জাতিকে ভালো কিছু দিতে পারে নাই, পারবে না। সরকারি দল যদি সেই ক্ষেত্রে অনড় থাকে, আমরা তাদেরকে পাশে থেকে শক্তি যোগাবো, একসাথে লড়াই করব। কিন্তু সরকারি দল যদি দেখি এইখান থেকে তারা বিচ্যুত হয়ে যাচ্ছেন, তাদেরকে সোজা করে রাস্তায় আনার চেষ্টা করব, না হলে প্রতিরোধ গড়ে তুলব।
সকল মানুষ চিকিৎসা সেবা পাবে তাদের প্রয়োজন অনুসারে, আর্থিক অবস্থা বিবেচনায় নয় বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদা রহমান। তিনি বলেন, সময় মতো অ্যাম্বুলেন্স না পেয়ে কাউকে যাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে না হয় সেই জন্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। সংসদের এলডি হলে গরিব দুস্থ শিশুদের ঈদ উপহার প্রদান ও ইফতার মাহফিলের আয়োজন করে ড্যাব। ইফতার মাহফিলে ডাক্তার জুবাইদা রহমান বলেন, দেশে এমন স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার যেন কোনো ব্যক্তিকে চিকিৎসা নিতে গিয়ে সর্বশান্ত না হতে হয়। চিকিৎসা খরচ মেটাতে আর সর্বশান্ত নয়, মানসম্মত চিকিৎসা সেবা ইনশাল্লাহ থাকবে সকলের দোরগড়ায়। প্রতিটি মানুষ চিকিৎসা পাবে তার প্রয়োজন অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী নয়। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে স্বাস্থ্য ব্যবস্থার মূল ভিত্তি ও স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করা হবে। ডাক্তার জুবাইদা রহমান আরও বলেন, মা ও নবজাতক শিশুদের জন্য থাকবে আলাদা চিকিৎসা সেবা। যেন সময় মতো অ্যাম্বুলেন্স না পেয়ে আর কোনো মানুষ তার জীবনে শেষ নিঃশ্বাস ত্যাগ না করে। 24 ঘন্টা রোগী পরিবহন ও জরুরি সহায়তা পাওয়া যাবে। মেডিকেল শিক্ষা ব্যবস্থাকে আধুনিক এবং যুগোপযোগী করার জন্য সরকারি মেডিকেল কলেজ ও স্নাতকোত্তর ইনস্টিটিউট সমূহের উজ্জ্বল বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। ইফতার মাহফিলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দালালদের আধিপত্য রোধ করতে ডাক্তারদের ভূমিকা পালন করতে হবে। সন্তানের কাছে ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। রেলপথে ঈদযাত্রার দ্বিতীয় দিনেও সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে যাত্রীদের ভিড় দেখা গেছে। ভোগান্তি এড়াতে সড়ক পথেও অনেকেই পরিবার নিয়ে আগেভাগেই ঢাকা ছাড়ছেন। তবে ট্রেনের তুলনায় বাসে যাত্রীর চাপ কম। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার আরাফাত ইসলাম এর রিপোর্ট। ঈদের প্রায় এক সপ্তাহ বাকি থাকলেও যাত্রীচাপ ও ভোগান্তি এড়াতে আগেই পরিবারের সঙ্গে ঈদ করতে নারীর টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। ট্রেনে আগাম ঈদ যাত্রার দ্বিতীয় দিনেও তাই কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। প্রবেশ থেকে শুরু করে 3 স্তরের টিকিট চেকিং পার হয়ে যাত্রীদের প্ল্যাটফর্মে প্রবেশ করতে হচ্ছে। ঝামেলা ছাড়াই স্বস্তিতে ঈদ যাত্রা করতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। কর্পোরেট অফিস আগে ভাগে ছুটি হয়ে গেছে, সব মিলে ঠিকঠাক এখন পর্যন্ত মনে হচ্ছে কোনো রকম হ্যাসেল সামলাতে হচ্ছে না। এখনো যেহেতু সরকারি ছুটি হয় নাই, সো ভিড় মোটামুটি তুলনামূলক কমই আছে আর কি। অনেকে আনন্দ হইতেছে, মার্কেট টার্কেট করছি, ব্যাগ ট্যাগ নিয়ে এখন সবাই মিলে যাচ্ছে আর কি। এটা উইদিন ফিউ সেকেন্ডস বলবো যে আমার আসলে হয়ে গেছে টিকিট কাটা, এবং আসতে এন্ট্রি নিতেও আসলে তেমন কোনো ইস্যু হয়নি, অনেক স্মুথ। এবার কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ জানায়, 2-1টি ট্রেন দেরিতে ছেড়ে গেলেও বেশিরভাগ ট্রেন সময়মতো নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছে। ঢাকা স্টেশন থেকে বিভিন্ন গন্তব্যে আজকে 40টা আন্তনগর ট্রেন ছেড়ে যাবে। 2-1টি ট্রেন 10 মিনিট 15 মিনিট বিলম্বে ছেড়ে যায়। এছাড়া শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা নেই। এদিকে রেলপথের মতো সড়ক পথে যাত্রীচাপ বেশি না থাকলেও আগাম টিকিট কাটা যাত্রীরা রাজধানী ছাড়ছেন। কিছু ক্ষেত্রে অতিরিক্ত ভাড়া আদায়ের কথা বলছেন যাত্রীদের কেউ কেউ। ঢাকা থেকে খোকসা নর্মাল বাস ভাড়া হচ্ছে 450 থেকে 500, এর বেশি না। আর আজকে সে ডিমান্ড করতেছে 600 করে। মূলত ঈদে এবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মা অপেক্ষা করতেছে, আর অ্যাজ ইউজুয়াল সব কিছু স্বাভাবিক আছে। এবার এই যে ঈদে যাচ্ছে মাত্র কয়েকদিন, প্রত্যেকটা গাড়িতে সিট খালি যাচ্ছে, যাত্রী নাই বললেই চলে। ঈদযাত্রা নির্বিঘ্ন ও চাঁদাবাজ মুক্ত করার লক্ষ্যে সকালে গাবতলী বাস টার্মিনালে পুলিশের সঙ্গে বাস মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা হয়। এ সময় ডিএমপি কমিশনার যাত্রী ভোগান্তি এড়াতে সব ধরনের প্রস্তুতির কথা তুলে ধরেন। টার্মিনালে হেল্প ডেস্ক করা হয়েছে, আপনাদের উদ্যোগে করা হয়েছে। এই হেল্প ডেস্কে আমরা অনুরোধ করব যে বাসের ভাড়ার চার্টটা টানিয়ে রাখতে হবে, যাতে প্রত্যেক যাত্রী জানেন যে কি পরিমাণ ভাড়া হবে। বিআরটিসি যে বাস, তাদেরকেও আমরা কড়াকড়ি করতেছি, তারাও যদি কোনো মোটরযান আইন ভায়োলেট করে, কোথাও অনিয়ম করে, সেটাও আমরা দেখব। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।
আরও 5 সিটি কর্পোরেশনে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। শনিবার স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগের প্রজ্ঞাপন হয়। তারা 5 জনই বিএনপির নেতা। রোববার তারা দায়িত্ব নেবেন। প্রজ্ঞাপন অনুযায়ী বরিশাল সিটি কর্পোরেশনে বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহী সিটি কর্পোরেশনে মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি কর্পোরেশনে রোকনুজ্জামান রোকন, রংপুর সিটি কর্পোরেশনে মাহফুজুন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি কর্পোরেশনে মোহাম্মদ ইউসুফ মোল্লা প্রশাসক পদে নিয়োগ পেয়েছেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন নবনিযুক্ত 5 প্রশাসক। জ্বালানি তেল নিয়ে শঙ্কার কারণ নেই। ঈদ যাত্রায়ও জ্বালানির উপর কোনো প্রভাব পড়বে না। তবে ভবিষ্যতে সংকট মোকাবেলায় জ্বালানি ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়েছেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার সিলেটে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। ঈদ যাত্রায় জ্বালানির কোনো প্রভাব পড়বে না। আর দ্বিতীয়ত হলো আমরা জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হব, কারণ আগামী দিনে বিরূপ পরিস্থিতি হতে পারে। আমরা যেন অপ্রয়োজনীয় খরচ না করি, আমরা যেন সংযতভাবে খরচ করি, যাতে আমদানির বাড়তি চাপটা দেশ এবং জাতি অনুভব না করে। যানবাহনে জ্বালানি তেল সরবরাহে দেশের ফিলিং স্টেশনগুলোতে আজ থেকে কোনো রেশনিং থাকছে না বলে জানিয়েছেন সড়ক ও সেতুমন্ত্রী। ফলে ঈদের আগে জ্বালানি তেল নিয়ে যে সংকট তৈরি হয়েছিল তা নিরসন হবে। এ বিষয়ে আরও খবর জানতে এখন যাচ্ছি রাজধানীর আসাদ গেটের একটি ফিলিং স্টেশনে। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট নাহিদ প্রিন্স। নাহিদ, ফিলিং স্টেশনগুলোতে কি অবস্থা দেখতে পাচ্ছেন জানাবেন। ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল, প্রাইভেট কারের এখনও দীর্ঘ লাইন রয়েছে। রেশনিং পদ্ধতি যে সরকার উঠিয়ে নিয়েছে সেটি হলো গণপরিবহন, দূরপাল্লার গণপরিবহন, এছাড়া ট্রাক, এদের রেশনিং পদ্ধতি আজকে রাত থেকে থাকছে না। এছাড়া মোটরসাইকেলের জন্য যে 5 লিটার তেল ধার্য করা হয়েছিল সেটি মূলত এখনও এই সব ফিলিং স্টেশনগুলোতে এই নিয়মেই মূলত চলছে। তবে সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয় থেকে যেটি জানানো হয়েছে যে আগামীকালকে হয়তো অকটেন, ডিজেল ও পেট্রোলের বিষয়ে প্রজ্ঞাপন আসতে পারে, যে রেশনিং পদ্ধতি তারা উঠিয়ে নেবে, এরকম একটি বিজ্ঞপ্তি তারা দিবেন বলে আমাদেরকে জানানো হয়েছে। তো প্রতিটি পাম্পে, মিরপুরের সহ আশপাশ এলাকার পাম্পগুলোতে ঘুরেছি, সেখানে অনেক পাম্প বন্ধ রয়েছে। পাম্প কর্তৃপক্ষ যেটি বলছেন যে সেই গাড়ি না আসার কারণে তারা পাম্পগুলো বন্ধ রেখেছেন, তাদের মজুদ ফুরিয়ে গেছে। তো এই আসাদ গেটের দুটি পাম্প রয়েছে, সেখানে পর্যাপ্ত অকটেন, পেট্রোল মোটরসাইকেল আরোহীরা সংগ্রহ করতে পারছেন, আমরা সেটি দেখছিলাম। তবে সেই যে 2-4 দিন ধরে যে জটলা ছিল সেটি কিন্তু এখন আর নেই, তারা নির্বিঘ্নে সেই অকটেন সংগ্রহ করতে পারছেন। সরকারের পক্ষ থেকেও বলা হয়েছিল যে এই মার্চ মাস জুড়ে 1 মার্চ থেকে 10 মার্চ পর্যন্ত 16টি তেলবাহী জাহাজ চট্টগ্রাম এসে পৌঁছেছে। এছাড়া তাদের কাছে পর্যাপ্ত পেট্রোল, অকটেন, ডিজেল মজুত রয়েছে। তারপরেও যে এই হুড়াহুড়ি, এই তেল নিয়ে যে অনেক সময় দেখা গেছে যে হানাহানির ঘটনাও কিন্তু ঘটেছে, তবে সেটি অনেকটাই কাটিয়ে উঠতে সক্ষম হয়েছে পাম্পগুলো। আজকে রাতের এখন সেই 1টা পার হয়ে এখনও কিন্তু পুরো আসাদ গেটের যে 2টি পাম্প রয়েছে সেখানেও সেই মোটরসাইকেল সহ প্রাইভেট কারের যে দীর্ঘ সারি সেটি রয়েছে। তবে এই দৃশ্য কিন্তু গত মাস জুড়েও ছিল না, যখন যেই বহির্বিশ্বের যে যুদ্ধের সৃষ্টি, তারপর থেকেই কিন্তু মূলত এই যে অবস্থা সেটি কিন্তু সারা দেশ জুড়েই রয়েছে। দেশের বিভিন্ন এলাকায়ও কিন্তু এই পেট্রোল, অকটেন, ডিজেলের সংকট রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর আসাদ গেট থেকে সবশেষ। মালিহা, জানছিলাম জ্বালানি তেলের সবশেষ খবর। বিএনপির নাম ভাঙিয়ে কেউ সন্ত্রাস, চাঁদাবাজি করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। শনিবার সকালে সাভারের ভাকুরতার নলাগড়িয়া এলাকায় জাহিদুল হক ও আনোয়ারা বেগম ফাউন্ডেশনের উদ্যোগে সমাজের অসহায় ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শেষে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, বিএনপি একটি ভালো রাজনৈতিক দল, এই দলে কেউ অন্যায় করে টিকে থাকতে পারবে না। এ সময় জাহিদুল হক ও আনোয়ারা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান আনোয়ার হোসেন সহ স্থানীয় বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।
ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধে মালিকপক্ষকে সরকার সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। শনিবার সিলেটের শাহী ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের এমন কথা জানান তিনি। বেশিরভাগ কলকারখানার শ্রমিকরা ইতিমধ্যে পেয়ে গেছে, মাঝখানে শুক্র শনিটা পড়ে গেছে, অপেক্ষা করেন। আমরা আশা করতেছি যে শ্রমিকরা এই নির্বাচিত সরকার অধীনে শ্রমিকরা অন্ততকে মিনিমাম হইলেও হাসি মুখে যেন বাড়তে যায়। প্রবাসের খবর। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে সবাইকে স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন সৌদি আরব বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। জেদ্দা প্রতিনিধি মাসুদ সেলিম জানান, জেদ্দায় প্রবাসী বরিশাল বিভাগীয় সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে এই আহ্বান জানান তারা। মাহফিলে মাহবুব রহমান হিরুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন আহমেদ এনামুল কারি। প্রধান অতিথি ছিলেন জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটের দ্বিতীয় সচিব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ইউসুফ মাহমুদ ফরাজি, নজরুল ইসলাম লিটন, কাজী নজরুল ইসলাম ফিরোজ, মঞ্জুর মোর্শেদ সহ অন্যরা। পরিকল্পিত জাকাত ব্যবস্থাপনার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে বৈপ্লবিক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেন বাংলাদেশ কমিউনিটির নেতারা। জাকাত ওয়েলফেয়ার ফাউন্ডেশন রিয়াদ শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত হয়েছে। মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোহাম্মদ বাকের হোসেন। প্রধান অতিথি ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইয়াসিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চান, আব্দুল্লাহ আল মামুন, কবি শাহজাহান চঞ্চল সহ আরো অনেকে। মালয়েশিয়ায় মুজাফফরিয়া ইন্টারন্যাশনালের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার নাগাইশ দরবার শরীফের পীর মাওলানা মুস্তাক ফয়জি। সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন মালয়েশিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মিসবাউদ্দিন। অনুষ্ঠানে রমজানের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এদিকে মালয়েশিয়ায় বাংলাদেশি মালিকানাধীন এসডিএন ও বিএইচডি প্রতিষ্ঠানের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুটি প্রতিষ্ঠানে কর্মরত 2 শতাধিক কর্মী এই আয়োজনে যোগ দেয়। এ সময় মালিক শ্রমিকের সৌহার্দ্য সম্প্রীতির দারুণ এক পরিবেশ তৈরি করা হয়। ইফতার মাহফিলে ANZ বাডি এন্টারপ্রাইজ ও SM পাওয়ার কনস্ট্রাকশনের স্থানীয় পরিচালকরা অংশ নেন। এ সময় লুৎফর রহমান, ইমরান হোসেন, সাজ্জাদ হোসেন, কাউসার আহমেদ, আব্দুর রহিম সহ অনেকে উপস্থিত ছিলেন। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTVর জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।